আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি বলেন তার শাসনামলেও কিছু নির্বাচন প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক ছিল না, কারণ বড় রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করেছিল। তিনি বলছেন যে আমি স্বীকার করি এটা আদর্শ ছিল না, এখন এই চক্র ভাঙতেই হবে, নইলে কোনো মুক্তি নেই। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি যে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে বাংলাদেশের লাখ লাখ ভোটার তাদের পছন্দের মার্কায় ভোট দিতে পারবেন না, তার মাধ্যমে নির্বাচনটি কিছুতেই অংশগ্রহণমূলক হয়ে উঠতে পারছে না, এবং এর ফলে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বড় একটি দলকে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নির্বাচনের বাইরে রাখার ফলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হচ্ছে। শেখ হাসিনা সম্ভবত ঠিক করেছেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি বারবার শিরোনাম করে তিনি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের বৈধতাকে একেবারে প্রশ্নবিদ্ধ করবেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, পর্যবেক্ষক এবং বিশ্লেষকদের সামনে। এই কাজটাতে যে তিনি সফল হচ্ছেন তার প্রমাণ হচ্ছে যতবারই তিনি নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করে, নির্বাচনটিকে তীব্র নিন্দা জানিয়ে কিংবা প্রত্যাখ্যান জানিয়ে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন কিংবা বার্তা পাঠাচ্ছেন, সেটা এমনভাবে বাংলাদেশ সম্পর্কিত খবর হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে যে বুঝতে বাকি থাকে না আগামীর নির্বাচনটির মূল খবর হয়ে উঠেছে এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গত কয়েক মাস ধরে তো ক্রমাগতভাবে সাক্ষাৎকার দিচ্ছিলেনই, এখন যখন তিনি দেখছেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যম আওয়ামী লীগের কোনো সংবাদ প্রকাশ করে না, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হিসেবে তার অবস্থান সম্পর্কে কোনো খবর প্রকাশ করতে চায় না, এবং এমন একটা ভাব করছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় যেন স্বাভাবিক, সে অবস্থায় শেখ হাসিনা সম্ভবত এখন নিজে থেকে বার্তা পাঠিয়ে তার মতামত, তার যে সমালোচনা এই নির্বাচন সম্পর্কে সেটা জানান দেওয়া শুরু করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে শেখ হাসিনা একটা ইমেল বার্তা পাঠিয়েছেন। সেই ইমেল বার্তায় ইউনূস সরকার যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে সেটাকে তিনি তীব্র সমালোচনা করেছেন, ডিনাউন্স করেছেন, অনেক সংবাদ মাধ্যম লিখছে, প্রত্যাখ্যান করেছেন, এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের সেই খবর ছাপা হওয়ার পর স্বাভাবিকভাবেই যেটা হয়, সাবেক প্রধানমন্ত্রী, পদচ্যুত প্রধানমন্ত্রী, নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আগামী নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছে। এ খবর এবিসি নিউজ, আল জাজিরা সহ পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ছাপিয়েছে। এপি তার এই খবরে সরাসরি লিখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 5ই আগস্টের পর ক্ষমতায় এসেছিলেন তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন করবেন, কিন্তু তারপর তিনি শেখ হাসিনার দল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং এখন তাদেরকে ছাড়াই নির্বাচন আয়োজন করছেন। এপির সাক্ষাৎকারে বলা হয় যে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আসন্ন নির্বাচনকে তীব্র সমালোচনা করেছেন এবং তার দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রেক্ষাপটে দেওয়া এই বক্তব্যে আগামী মাসের গুরুত্বপূর্ণ ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। এই যে নির্বাচনটি কোনো স্থিতিশীলতা দেবে না, বরং বাংলাদেশের বিভক্তি এবং রাজনৈতিক উত্তেজনা আরো বাড়াবে, এই বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এপির এই খবর থেকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে ছাপছে। অ্যাসোসিয়েটেড প্রেস বলছে যে গত সপ্তাহে তাদেরকে পাঠানো ইমেল বার্তায় শেখ হাসিনা বলেছেন অন্তর্ভুক্তিমূলক, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী অস্থিরতার মুখে পড়তে যাচ্ছে। তিনি এটাও দাবি করেছেন যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে তার দল সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে তার কোটি কোটি সমর্থকের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এটাও কিন্তু শেখ হাসিনা বলছেন যে যেহেতু তার দল নির্বাচনে অংশ নিলে তার দলই নির্বাচনে জিতে আসতো, আওয়ামী লীগে আবারও জনগণের ভোটে নির্বাচিত হতো, সেজন্যই পরিকল্পিতভাবে নোবেল বিজয়ী ইউনূস এই কাজটি করেছেন। মানে এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা আন্তর্জাতিক ইমেজ, তিনি যে একটা রাজনৈতিক ষড়যন্ত্রে যুক্ত হয়ে পড়েছেন, যে সম্পর্কে যথাযথভাবে খবর আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে তাদের বোধ, বিবেচনা বা দেখবার যে একটা অন্তর্দৃষ্টি, সেটার অভাবের কারণে তারা যখন অনেক সময় বুঝতে পারেন না, আর বাংলাদেশের সংবাদ মাধ্যম যখন
যখন একেবারে চুপ, তখন আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সেই সব খবর বের করে নিয়ে এসে লেখা একটা কঠিন কাজ। তখন শেখ হাসিনা এই পদ্ধতিটা গ্রহণ করেছেন যে তিনি নিজেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এবং প্রতি মুহূর্তে প্রমাণ করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তার প্রতি এখনো এতটাই আগ্রহ যে তিনি যা বলেন সেই কথাগুলো ছাপতে সারা পৃথিবীর শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো আগ্রহী হয়ে ওঠে। শেখ হাসিনা এই এপিকে পাঠানো বার্তাটিতে আরো বলছেন যে প্রতিবারই যদি জনগণের একটা বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয় তাহলে ক্ষোভ বাড়ে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বৈধতা ক্ষুণ্ণ হয় এবং ভবিষ্যতে আরো অস্থিরতার ভিত্তি তৈরি হয়। এখন এই রকম কথা যখনই শেখ হাসিনা বলেন তখনই কিন্তু একটা প্রশ্ন করা হয় যে শেখ হাসিনা নিজেও তো অংশগ্রহণমূলক নির্বাচন হতে দেন নাই বাংলাদেশে, এবং অংশগ্রহণমূলক নির্বাচন তিনি যেহেতু হতে দেন নাই, কাজে তিনি এরকম একটা নির্বাচনের কথা বলতে পারেন কিনা। এপির এই সাক্ষাৎকারে একদিকে শেখ হাসিনা তো বারবারই বলছেন যে তারা কোনো দলকে নিষেধাজ্ঞা দেন নাই, মানে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করে একটা নিষেধাজ্ঞায় ফেলে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হচ্ছে, তার আমলে সেটা হয় নাই। বিরোধী দলগুলো বয়কট করেছিল তার আমলের কয়েকটি নির্বাচন। এর পাশাপাশি শেখ হাসিনা বলছেন যে তিনি স্বীকার করেন যে তার আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো ফার ফ্রম আইডিয়াল ছিল, মানে আদর্শ থেকে, আদর্শ যে পরিস্থিতি তার থেকে অনেক দূরে ছিল। এবং শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যা হয়েছে সেই চক্র ভেঙে এগিয়ে যেতে হবে। ইমেইলে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং বর্জনের চক্র, মানে ওই সময় যে বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও বর্জন করেছিল সেই চক্রও যে ভাঙতে হবে সেটাও বলছেন শেখ হাসিনা। এবং তিনি বলছেন যে ওই চক্র ভাঙতে হবে বলে স্বীকার করে তিনি বলেন তার শাসনামলেও কিছু নির্বাচন প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক ছিল না, কারণ বড় রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করেছিল। তিনি বলছেন যে আমি স্বীকার করি এটা আদর্শ ছিল না, এখন এই চক্র ভাঙতেই হবে, নইলে কোনো মুক্তি নেই। মানে শেখ হাসিনার যে কোনো, তিনি তার সময়কার রাজনৈতিক পরিস্থিতিকে যে পিছনে ফিরে দেখছেন, বিশ্লেষণ করছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষক বিশ্লেষকদের যেমন তেমনি নিজের জনগণকেও তার একটা ব্যাখ্যা হাজির করতে চাইছেন, সেটাও কিন্তু এপিকে পাঠানো শেখ হাসিনার এই ইমেল বার্তায় পরিষ্কার। শেখ হাসিনা বলছেন বাংলাদেশের একটা বৈধ সরকার প্রয়োজন, কারণ শেখ হাসিনা বলছেন যে ভোট দিতে যদি নৌকার সমর্থকেরা না যায় তাহলে যে পরিমাণ ভোটাররা, লাখ লাখ কোটি কোটি ভোটার যে নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ খুঁজে পাবেন না, সে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার শুধুমাত্র অস্থিতিশীল একটা পরিস্থিতির, বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে তাই নয়, সে সরকার কোনো বৈধতা পাবে না। কাজেই শেখ হাসিনা বলছেন বাংলাদেশের তো প্রয়োজন একটা বৈধ সরকার যা জনগণের প্রকৃত সম্মতির ভিত্তিতে দেশ পরিচালনা করবে। শেখ হাসিনা আরেকটা কথা বারবার ব্যবহার করছেন যে বাংলাদেশকে তার উন্ড হিল করার সুযোগ দিতে হবে। মানে বাংলাদেশে 2024-এর জুলাই আগস্ট থেকে যে পরিমাণ ক্ষত সৃষ্টি হয়েছে, বিভক্তির ক্ষত, মবের ক্ষত, হত্যার ক্ষত, সংখ্যালঘু নির্যাতনের ক্ষত, জোর জবরদস্তির ক্ষত, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ওপর ভয়াবহ হামলা মামলার ক্ষত, শেখ হাসিনা বারবার বলছেন যে জাতিকে, বাংলাদেশকে সেই ক্ষত সারিয়ে ওঠার সুযোগ দিতে হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, পর্যবেক্ষকেরা, বিশ্লেষকেরা স্পষ্টতই মনে করছেন বাংলাদেশের যে নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে সেটা বাংলাদেশকে কোনো স্থিতিশীলতার দিকে নিতে পারবে না, বাংলাদেশের পরিস্থিতি আরো বিভক্ত, আরো অস্থির করে তুলবে বটে। আওয়ামী লীগ নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? এই আলাপগুলো আমরা গত 1.5 বছর যাবতই নানা বিশ্লেষণে করে আসছি, দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম করে এসছে। কেউ বলছে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ একদম শেষ, আবার কেউ বলছে আওয়ামী লীগ শীঘ্রই ফিরবে, শীঘ্রই ফিরতে যাচ্ছে। এই যখন আলাপের অবস্থা, আমি অসংখ্য কন্টেন্টে আওয়ামী লীগ নিয়ে আলাপ করেছি যে আওয়ামী লীগ শেষ হবার নয়, আজকেও আবারও বলবো যে আওয়ামী লীগ শেষ হবার নয়। কিন্তু আজকে আমার বিশ্লেষণ অবশ্যই করব শেষ অংশে, কিন্তু তার আগে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আজকে একটি বিশ্লেষণ করেছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে বা কি হতে পারে, তার আলোকেই আমরা কথা বলবো। আল জাজিরার শিরোনাম, ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ সারভাইভ ইলেকশন, ব্যান এক্স PM হাসিনাস এক্সাইল।
বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে, এই অবস্থায় আওয়ামী লীগ কি টিকে থাকবে? এমন বিশ্লেষণকে কেন্দ্র করে আল জাজিরার বিশ্লেষণটা একটু দেখতে চাই, তারপরে আমরা আমাদের কথা বলতে চাই। আল জাজিরা তাদের বিশ্লেষণে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে কথা বলেছে এবং একজন বিশিষ্টজনের সাথেও কথা বলেছে। কথা বলবার আলোকে সাধারণ মানুষের মত এবং বিশিষ্টজনের মত নিয়ে বিশ্লেষণ করেছে। আল জাজিরা বলছে যে বাংলাদেশের মধ্যাঞ্চলের রাজবাড়ী জেলার পদ্মা নদীর তীর, ভোরবেলা মাছ ধরা শেষে সেখানে পা ধুয়ে নিচ্ছিলেন মাঝি রিপন মৃধা। আশপাশের বাজারের দোকানের দেয়াল ও শাটারের দিকে তাকিয়ে তার চোখে পড়ে এক অদ্ভুত শূন্যতা। কিছুদিন আগেও যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পোস্টার ও ব্যানার ভরেছিল এলাকা, এখন সেখানে তার কোনো চিহ্ন নেই। 15 বছর ক্ষমতা ধরে রাখা দলটি এখন প্রায় অনুপস্থিত। 24 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। বাংলাদেশের রাজনীতিতে আসে এক নাটকীয় মোড়। শেখ হাসিনা দেশ ছেড়ে ঘনিষ্ঠ মিত্র ভারতে চলে যান। এরপর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। শেখ হাসিনারই প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে গণহত্যার নির্দেশ দেওয়ার দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই প্রেক্ষাপটে 17 কোটি মানুষের বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি শেখ হাসিনার পতনের পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচনে থাকছে না আওয়ামী লীগ, অথচ এই দলটি স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে। আজীবন আওয়ামী লীগের সমর্থক রিপন মৃধা বলছেন, দল নিষিদ্ধ হওয়ায় নির্বাচনের প্রতি তার আগ্রহ কমে গেছে। তবু ভোট কেন্দ্রে যেতে হতে পারে তার পরিবারের সংখ্যা ভোট না দিলে তাকে আওয়ামী লীগপন্থী হিসেবে চিহ্নিত করা হতে পারে। নৌকা না থাকলে কাকে ভোট দেব, সেটাই এখন রিপন মৃধার কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আল জাজিরা এমনটা বলছে। শেখ হাসিনার শাসন আমলে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাতে ইসলামী কঠোর দমন পীড়নের শিকার হয়। জামাত নিষিদ্ধ হয়, শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয়, গ্রেপ্তার হন বিএনপির হাজার হাজার নেতা কর্মী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হন। শেষ পর্যন্ত সেই অসুস্থতা নিয়েই গত ডিসেম্বরে মৃত্যু হয় তার। তারেক রহমান 17 বছর লন্ডনে নির্বাসনে থাকার পর সম্প্রতি দেশে ফিরে এসেছেন, হয়েছেন দলটির চেয়ারম্যান। নির্বাচনের প্রস্তুতির মধ্যে রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে। বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা হামলা ও হত্যার শিকার হচ্ছেন। তবে এবার আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও আর নিরাপদ নন। শেখ হাসিনার শাসনামলে সংগঠিত গুম, খুন, নির্যাতন ও দমনপীড়নের দায়ে দলটির বিরুদ্ধে জনরোষ তীব্র। গোপালগঞ্জের রিকশা চালক সোলাইমান মিয়া স্পষ্ট ভাষায় বলেন, নৌকা ছাড়া নির্বাচনে না। তার পরিবার এবার ভোট দেবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। এই মনোভাব গোপালগঞ্জের বহু বাসিন্দার। ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন কার্যত পরিত্যক্ত। গণ অভ্যুত্থানের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভবনটি আশ্রয়হীন মানুষের থাকার জায়গা ও অস্থায়ী শৌচাগারে পরিণত হয়েছে। আশপাশের ব্যবসায়ীরা বলছেন, মাসের পর মাস কোনো আওয়ামী লীগ কর্মী চোখে পড়েনি। এখন কেউ আওয়ামী লীগ সমর্থক বলেও পরিচয় দেয় না। তবে দলের ভেতরে এখনো কেউ কেউ আশাবাদী। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা আরমান মনে করেন, আওয়ামী লীগ কৌশলগতভাবে নীরব রয়েছে। এই দল রাজনীতি থেকে মুছে যাওয়ার মতো নয়। আওয়ামী লীগ ফিরবে, আর সেটা শেখ হাসিনার নেতৃত্বেই। রাজনৈতিক বিশ্লেষক ও জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি অবশ্য ভিন্ন মত পোষণ করেন। তার মতে, ফেব্রুয়ারি নির্বাচন টিকে যাওয়ায় আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচনের পর আওয়ামী লীগের সমর্থকরা স্থানীয় বাস্তবতায় নিজেদের মানিয়ে নেবে। ধীরে ধীরে তারা অন্য প্রভাবশালী শক্তির সঙ্গে যুক্ত হবে। এতে দলটির পুনর্গঠন কঠিন হয়ে পড়বে। রনির মতে, শেখ হাসিনাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা যায় কিনা তা নিয়ে আওয়ামী লীগের ভেতরে বিভাজন স্পষ্ট। তার দীর্ঘ স্বৈরাচারী শাসনে অনেক সমর্থকও হতাশ। এই অবস্থায় আগের জায়গায় ফেরা প্রায় অসম্ভব। অন্য বিশ্লেষকরা মনে করেন, জামাতে ইসলামের পুনরুত্থান আওয়ামী লীগের জন্য এক ধরনের দৃষ্টান্ত হতে পারে। 1971 সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ার কারণে দলটি বহুবার নিষিদ্ধ ও দমন পীড়নের শিকার হলেও টিকে গেছে। বর্তমানে জরিপ অনুযায়ী জামাত তাদের ইতিহাসের সেরা নির্বাচনী ফলের দ্বারপ্রান্তে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক
আনু মোহাম্মদের মতে আওয়ামী লীগের আবেদন শুধু দলীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সাংস্কৃতিক ও সামাজিকভাবে গভীরভাবে প্রথিত, পুরোপুরি মুছে যাওয়া কঠিন। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে এখনও প্রায় 11% সমর্থন রয়েছে আওয়ামী লীগের। তবে বাস্তবতা হলো নির্বাচনী মাঠে দলটি অনুপস্থিত। ভারত থেকে আওয়ামী লীগ নেতাদের ভার্চুয়াল তৎপরতা ঢাকায় ক্ষোভ সৃষ্টি করছে। দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকার প্রকাশ্য অসন্তোষ জানায়। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক নয়। তবে একই সঙ্গে তিনি মনে করেন দমনপীড়নের কারণে দলটি অনেকের চোখে বৈধতা হারিয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বংশানুক্রমিক দলগুলো সহজে মরে না বলেও মন্তব্য করেন তিনি। পরিস্থিতি বদলালে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অসম্ভব নয়, তবে আপাতত দলটি কার্যত অচল। রাজবাড়ির রিপন মৃধার কাছে এই অনিশ্চয়তা গভীর বেদনার। তিনি বলেন, বাবার মুখে শুনেছি বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের সংকটের কথা, কিন্তু এবছর যা হচ্ছে তা যেন পুরো রাজনৈতিক নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো। আল জাজিরা সাধারণ মানুষ এবং একজন বিশিষ্টজন আনু মোহাম্মদের সাথে আলাপ করে তাদের বিশ্লেষণ উপস্থাপন করেছেন। আমরাও এই গত 1.5 বছরে আওয়ামী লীগ নিয়ে শত শত বিশ্লেষণ করেছি এবং প্রত্যেকটি বিশ্লেষণে একটা কথা অন্তত পক্ষে বলেছি যে আওয়ামী লীগ শেষ হবার নয়, আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরা নয়। সাময়িক এবং দমনপীড়নটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দমনপীড়ন। আওয়ামী লীগও 16 বছর কর্তৃত্ববাদী শাসন করেছে, এটি অস্বীকার করবার উপায় নেই। বিএনপি কিংবা জামাতের উপর দমনপীড়ন করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, কিন্তু আজকে আওয়ামী লীগের উপর যেটি করা হচ্ছে এটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, যার কারণে আওয়ামী লীগ ফ্রন্টে নেই, পেছনে আছে। আরেকটি জিনিস যে আওয়ামী লীগকে আপনি কিভাবে হারিয়ে দেবেন বলুন তো? আওয়ামী লীগের 16 বছরে কর্তৃত্ববাদিতা ছিল, দুর্বৃত্তরা আওয়ামী লীগে ঢুকে দুর্বৃত্তপনা করেছে, কিন্তু আপনি যদি শাসনের কথা চিন্তা করেন, বাংলাদেশের মানুষের ভালো থাকার কথা চিন্তা করেন, গত 16 বছরে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের মানুষ যেভাবে ভালো ছিল, আজকে গত 1.5 বছরে বাংলাদেশের মানুষ কেমন আছে, এই ফারাকটা যদি দেখেন তাহলে বুঝতে পারেন যে আওয়ামী লীগ কেন ফিরবে না, কেন প্রাসঙ্গিক নয়। এবং এই যে নির্বাচনের নামে একটা রঙ্গ যে হচ্ছে, আল জাজিরা 11% আওয়ামী লীগের সমর্থনের জরিপ হাজির করেছে। আল জাজিরার মতো করতে পারে। আল জাজিরা বাংলাদেশ নিয়ে সবসময় বিশ্লেষণ করে পক্ষপাতমূলক, কেমনটা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সোজা কথা, মোদ্দা কথা যদি বলি যে আওয়ামী লীগ বিরোধী বিশ্লেষণ করে। আওয়ামী লীগের 11% সমর্থন নয়। আপনি একটা ভোট দিয়ে দেখুন, ভোট দেবার, আওয়ামী লীগকে নিয়ে ভোট দেবার সাহস নেই বলে আওয়ামী লীগকে বাদ রেখে ভোট দেওয়া হচ্ছে। আমি যেটা বলছিলাম যে আজকের শাসন আওয়ামী লীগের চেয়ে 100 গুণ নিচে নেমে গেছে। এবং এই যে 12 তারিখে যে নির্বাচন রঙের মাধ্যমে একটা নির্বাচন হচ্ছে, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার আওয়ামী লীগের প্রতি কোনো সমর্থন নেই, ধরুন আপনি বিএনপি বা জামাতই সমর্থন করেন, আপনি কি মনে করছেন যে 12 তারিখের পরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে? এই এখনকার শাসনের থেকে উন্নত হবে? কোনো উন্নত হবে না। কারণ গত 1.5 বছরে বাংলাদেশের শাসন উন্নতির যে ভিত্তিগুলো থাকে, আওয়ামী লীগ যেটা রেখে গিয়েছিল, সেই ভিত্তিভূমি ধ্বংস করে ফেলানো হয়েছে। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, কর্মসংস্থান সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে। আপনার শক্তি, জ্বালানির ভিত্তি ধ্বংস করে ফেলানো হয়েছে। এবং জ্বালানি যারা যোগান দেয় তাদের সাথে ইতিমধ্যে সংঘর্ষের রাস্তা খোলা হয়েছে। এই যে আদানির সাথে ইতিমধ্যে সংঘর্ষের রাস্তা খুলেছে বর্তমান সরকার। আপনি বিদ্যুতের সংকটে পড়বেন, আপনি জ্বালানির সংকটে পড়বেন, আপনি গ্যাসের সংকটে পড়বেন, আপনি অর্থনৈতিক যে গতি, সেই গতিটা আরো থেমে যাবে, কর্মসংস্থানের গতি থেমে যাবে, আপনার ব্যবসার গতি থেমে যাবে। কাজে আপনি কোনোভাবে আওয়ামী লীগের চেয়ে ভালো শাসন দিতে পারবেন না। যখন দিতে পারবেন না, তখন আওয়ামী লীগ ফেরাটা প্রাসঙ্গিক হয়ে যাবে। আজকেই প্রাসঙ্গিক আছে। এবং আরেকটি জিনিস, খুব বেশিরভাগ আওয়ামী লীগ বিরোধী মানুষগুলো বলে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগের কতজন পালিয়ে গেছে? এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও পালিয়ে যাননি। বাংলাদেশের সেনাবাহিনী নিজ তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনী তাকে ভারতে রেখে এসছে বাংলাদেশ পরিস্থিতির কারণে। আওয়ামী লীগ নেতারা, হ্যাঁ, দুর্বৃত্তরা পালিয়ে যেতে থাকতে পারে, এবং আওয়ামী লীগের নামে যে দুর্বৃত্তগুলো, সেই দুর্বৃত্তগুলা আওয়ামী লীগ যদি ফেরেও, সেই দুর্বৃত্তগুলা হয়তো আর ফিরতে পারবে না। তাদের এলাকা তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। এলাকার লোকজনই তাদেরকে গণধোলায় দেবে আগামীতে।
কাজেই আওয়ামী লীগের বেশিরভাগ মানুষ বাংলাদেশে আছে এখনো পর্যন্ত বলতে পারি যে 125-30 জন মন্ত্রী সাংসদ অ্যারেস্ট হয়ে জেলে আছেন। ধরুন 100 জনের মতো এমপি বাইরে আছেন, এখনো শতাধিক এমপি বাংলাদেশে আছেন। আওয়ামী লীগের অর্ধেক কেন্দ্রীয় নেতা বাংলাদেশে আছে, জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখনো বাংলাদেশে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কত 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 শত গেছে, কত হাজার দেশ ছেড়ে চলে গেছে। যারা চরম বিতর্কিত তারা আর এই দেশে আসতেও পারবেন না। কাজেই এই দেশে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সবাই আছে। পরিস্থিতি একটু ভিন্ন হলে আওয়ামী লীগ ফিরবে। এবং আমি তো ধারণা করছি আগামী সেনাবাহিনী, ধরুন আমি এর আগেও বলেছি যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারির পরে বিশেষ কোনো যুদ্ধাবস্থা বা বিশেষ কোনো জরুরি অবস্থা জারি না হলে 1 মার্চ থেকে বাংলাদেশের সেনাবাহিনী মাঠে আর থাকবে না, ক্যান্টনমেন্টে ফিরে যাবে। তখন কি হবে? পুলিশ পাহারা দিতে পারবে? পুলিশ কি এখনো সক্ষম? এবং পুলিশের বুকে দুঃখ আছে তাদের ভাইদের হত্যার, ইনডেমনিটি দিয়ে সেটি বন্ধ করে রাখা হয়েছে। আমি মনে করি আগামী মার্চ এপ্রিল থেকেই আওয়ামী লীগ আস্তে আস্তে রাজনীতিতে ফিরবে, আপনি যতই নিষিদ্ধ করে রাখুন না কেন। এবং কয়েক মাসের মধ্যে, মার্চের থেকে কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফুল ফেজে রাজনীতিতে ফিরবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও উঠে ফেলতে হতে পারে, কিংবা ব্যাপক একটা আন্দোলন সংগ্রাম হবে। এখন দেখতে পাচ্ছি না, অনেকে কিছু দেখতে পাওয়া যায় না। আমি বারবার বিএনপির উদাহরণ দিই যে আজ থেকে 2 বছর আগেও বিএনপি কোথায় ছিল? ঈদের পরে আন্দোলন করতে করতে বিএনপি 19 বছর পার করে দিয়েছে। আওয়ামী লীগ হয়তো সেই জায়গা থেকে শিক্ষা নেবে। আওয়ামী লীগ ঈদের পরের আন্দোলনের পর্যায়ে হয়তো যাবে না আমি মনে করি, কারণ জনপ্রত্যাশা, জনদাবি, প্রকৃতি আওয়ামী লীগকে ফেরাবে। এই আওয়ামী লীগ 26-এরই মাঝামাঝি সময় থেকে ফুল ফেজে রাজনীতিতে ফিরবে। আপনি নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগকে ব্যান করে দেবেন, আওয়ামী লীগ জামাত হয়ে যাবে, আওয়ামী লীগ বিএনপি হয়ে যাবে। এই যে এখানে আল জাজিরার বিশ্লেষণে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ আস্তে আস্তে, আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তারা সমাজের প্রভাবশালী অন্য শক্তিতে ঢুকে যাবে। অসম্ভব। কেন ঢুকবে? অন্য শক্তি কি আওয়ামী লীগের থেকে আপনাকে স্বাচ্ছন্দ্য দেবে? দেশে যখন স্বাচ্ছন্দ্য দিতে পারবে না, তখন আওয়ামী লীগ বারবার প্রাসঙ্গিকভাবে আলোচিত হবে এবং আওয়ামী লীগ ফিরবে। আসসালামু আলাইকুম। কূটনৈতিক অবস্থান থেকে ভারত যাকেই সমর্থন দিক না কেন বা যে অবস্থানেই থাকুক না কেন, আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে ভারত যে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ করণীয়টা করে যাবে সে কথা আমি শুরু থেকেই বলে আসছি। নিশ্চয়ই দর্শক আপনাদের অনেকেরই মনে থাকার কথা। এবং ভারতের প্রায় সব দলই যে এ বিষয়ে ঐকমত্য অবস্থানে রয়েছে সেটিও আমরা জানি। এখন যেটি শোনা যাচ্ছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন, অনলাইন বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিচ্ছিলেন এবং যেগুলোর কোনো কিছুই ডক্টর ইউনূস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলো তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার। এবং সবসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে এগুলো ক্ষেত্রে বলা হয়েছে যে কারোর বাক স্বাধীনতায় বাধ সাধে না ভারত। এমনকি বিবিসিতে দিল্লিতে এবং কলকাতায় অফিস ভাড়া করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে, সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা, এমন একটি প্রতিবেদনও তো প্রকাশিত হলো, যদিও সেটি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এতদিন বিভিন্ন অডিও বার্তায় কিংবা অনলাইন বৈঠকগুলোতে শেখ হাসিনা তার বক্তব্য প্রচার করে এলো বা তার নির্দেশনা বিভিন্ন বিষয় দিয়ে এলো, আমরা হঠাৎ করে দেখলাম তিনটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা গণমাধ্যম, যেমন রয়টার্স, CNN সহ 3টি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো একযোগে। এটি তো আর ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয় নিঃসন্দেহে। যাই হোক, এখন তিনি নিয়মিত ভারতের বিভিন্ন গণমাধ্যমকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং সেগুলো প্রকাশিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা শুনলাম যে গত 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তার ভার্চুয়াল উপস্থিতি,
তার বক্তব্য শোনানো হলো। তারপর শোনা যাচ্ছিল যে তিনি ভিডিও কলে আসবেন এবং যে কোনো সময় ভিডিও কলে যুক্ত হতে পারেন। যেহেতু ভিডিও কলে যুক্ত হলে সেটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন নির্ধারণ করা যায়, অনেকেই পারে। সেই জায়গা থেকে তিনি ভিডিও কলে এতদিন যুক্ত হননি, এখন যে কোনো মুহূর্তে ভিডিও কলে আসতে পারেন এমনটি শোনা যাচ্ছে। এমন সব খবরের মধ্যে দিয়ে যেটি এইবার বেশ সরব, বেশ জোরে সোরেই বিভিন্ন গণমাধ্যমে আসছে যে তিনি দিল্লির গোপন স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন। অতএব শুরুতে যেটি বলছিলাম যে এসবের কোনো কিছুতেই অবাক হওয়ার থাকবে না, যদি কিনা সেখান থেকে বিশেষ কোনো কিছু ঘটে যায়। গণমাধ্যমকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা যেটি বলছেন, ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সাথে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকেই কাজ করছেন। এই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিন্যস্ত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মিস্টার আরাফাতের মতন কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করছেন। এমনকি মাঝে মধ্যে তার ছোট বোন শেখ রেহানাও সেই গোপন স্থানে, তার থাকার স্থানটিতে একসাথেই অবস্থান করেন। যেই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21শে জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ এই বৈঠকটি করেন। কড়া নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ হাসিনার থাকার স্থানটিতে তাদেরকে নিয়ে যান এবং মোবাইল ফোন বা অন্যান্য কোনো সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেখ হাসিনার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের একজন গণমাধ্যমকে বলছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার পারমিশনের পর নিরাপত্তা যাচাই করে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তারা বলছেন যে শেখ হাসিনাকে ওই সময় যথেষ্ট আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী বলে মনে হয়েছে এবং তার শরীর যে ভেঙে পড়েছে, যেসব গুঞ্জন শোনা যাচ্ছিল তার আসলে কিছুই নয়, তবে শারীরিক ওজন কিছুটা কমেছে। যাই হোক, যে 5 নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের, তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র একজন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এবং ভারতে 1 সপ্তাহ যুক্তরাজ্য আওয়ামী লীগের এই 5 নেতা অবস্থান করে 26শে জানুয়ারি তারা লন্ডন ফিরে গেছেন। এই হচ্ছে বিষয়। 2024 সালের 10 ডিসেম্বর এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সামনে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। গত 21শে জানুয়ারি যে বৈঠকটি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হয়েছে এটি নতুন কোনো বৈঠক নয়। এর আগেও আওয়ামী লীগের কয়েক নেতা একসঙ্গে, যারা কলকাতায় অবস্থান করছেন এই মুহূর্তে, তারা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। অতএব খুব শিগগিরই যদি এইসব বৈঠকের মাধ্যমে কি হবে আমি নিশ্চিত নই, তবে এটুকু বলা যেতে পারে যে যদি বড় কিছু ঘটে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, সেই পুরনো কথাটি আমাদেরকে সবসময় মনে রাখতে হয়। এবং আল জাজিরা যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, শেখ হাসিনা নেই, পলাতক, নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিভাবে টিকবে দলটি, সেটি বিষয়ে আপনাদেরকে জানিয়েছি। অতএব বাস্তবতার জায়গা থেকে যা কিছু দৃশ্যমান আমাদের সামনে, হঠাৎ করে তার মধ্য দিয়ে অনেক কিছু যদি ঘটেও যায়, নিশ্চয়ই
সেখানে বিস্মিত হওয়ার কিছু থাকবে না, খুব স্বাভাবিকভাবেই